Myanmar well. A friendly appeal to help us to achieve the ends that I think you would agree are desirable, not just for this particular country, but for countries all over the world. Thank you. So there you have it, the de facto leader of Myanmar, Aung San Suu Kyi, giving her response there to diplomats and the international press over the growing... দর্শক, জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন মিয়ানমার নেত্রী অং সান সু চি। এতক্ষণ তার ভাষণটি সম্প্রচার করা হলো। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। রোহিঙ্গা ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে। জাতিসংঘ সংস্কারে মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠক শেষে অনানুষ্ঠানিক আলাপের সময় ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে এই আশ্বাস দেন। এ সময় ট্রাম্প কিছুক্ষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দাঁড়িয়ে কথা বলেন। তিনি শেখ হাসিনা ও বাংলাদেশের মানুষের খোঁজ খবর নেন। এই বৈঠকে বিশ্বের আরো কয়েকজন দেশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে আজ থেকে শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন। আগামী 12 সেপ্টেম্বর বাংলাদেশের পক্ষে শেখ হাসিনা তার বক্তব্য তুলে ধরবেন। সেখানে রোহিঙ্গা সংকট নিয়ে বিস্তারিত তুলে ধরার কথা রয়েছে। এইচআইভি পজিটিভ ছাড়াও নানা সংক্রামক ব্যাধিতে ধরা বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের শরীরে তথ্য সচেতনতার অভাবে চিকিৎসা সেবা না নেয়ার আড়ালেই ছড়াচ্ছে এসব ভয়ঙ্কর ব্যাধি। এ নিয়ে উদ্বিগ্ন সরকারের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। কক্সবাজারের উখিয়া থেকে হায়দার আলীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। রক্তে এইচআইভির বিষ নিয়ে হাসপাতালে কাতরাচ্ছেন মরিয়ম বেগম। মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচারে বাংলাদেশে বাঁচতে এসেও রক্ষা হয়নি এই রোহিঙ্গা নারীর। নিজের মাতৃভূমি রাখাইনে কখনো চিকিৎসা মেলেনি তার। বাংলাদেশে অনুপ্রবেশের পর অসুস্থ হয়ে কক্সবাজার সদর হাসপাতালে আসার পর জানতে পেরেছেন তিনি এইডসের রোগী। বর্ডার ক্রস করার পরেই যখন রোগী একটু বেশি অসুস্থ হয়েছে, এরপরে লোকজনের সহযোগিতায় সোজা এখানে সদর হাসপাতালে চলে আসে। এরপরে এখানে এসে অ্যাডমিশন করার পর তারপর তারা জানতে পারে যে উনি যে এইচআইভি পজিটিভ, সেটা তারা জানতে পারে। মরিয়ম বেগমের সন্তানেরা এইচআইভি আক্রান্ত কিনা তা এখনো জানেন না চিকিৎসকরা। এইডস ছাড়াও কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে পোলিও, যক্ষ্মা ও হামের মতো সংক্রামক রোগে আক্রান্ত রোহিঙ্গারা। এইচআইভি অবশ্যই কনসার্নিং। এই ব্যাপারে আমি শহরে গিয়ে আমি সিভিল সার্জনের সাথে কথা বলবো এবং ম্যাক্সিমামগুলো এগুলো দীর্ঘদিনের এগুলো পথ ভ্রমণের কারণে অসুস্থ, সবার গায়ে জ্বর, কারো কাশি, সর্দি, এই ধরনের যারা ঝুঁকিতে আছে। এইসব রোগ সম্পর্কে কতটুকু জানে বাংলাদেশের পাহাড়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা, তার উত্তর খুঁজতেই পুতুপালং ক্যাম্পে নিউজ 24 টিম। এইচআইভি তো দূরে থাক, কোনো প্রকার সংক্রামক ব্যাধি নিয়ে কিছুই বলতে পারে না রোহিঙ্গারা। তারপর কেউ এই সম্পর্কিত কেউ তোমার কিছু না হয় নাম শুনো না, কি নাম যায় এইচআইভি বা এইডস সম্পর্কে, এইডস নামে শুনো না, না শুনি যায় এই সম্পর্কে আর কিছু না জানি না, আর কিছু না হয়। কোথায় কোন মেডিকেল ক্যাম্পে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে সে বিষয়েও জানে না বেশিরভাগ রোহিঙ্গা। ইন আর কিছু না শুনি সেটা জানে ভারি র ওটা লানা ভরে থাকি মানুষের ঘরে ঘরে ওষুধ খাই দাও যে 3 দিনই তো টিয়া হইছে না কিছু দাও ওষুধ করেন হারে বাতা দাহান হারে কি দাওয়া করজম ওষুধ খাই হদিন ওষুধ খাই মাসর খাই কত। এইচআইভি নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা আশার আলো সোসাইটির হিসেবে চট্টগ্রাম বিভাগে 507 জন এইডস রোগীর মধ্যে রোহিঙ্গা 37 জন। রোহিঙ্গা স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন সরকারের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাও। এইচআইভি হয় তাহলে আমাদের জন্য যেটা আমাদের তারা সমাজের সাথে হয়তো মিশতে পারে, অবশ্যই অ্যালার্মিং হবে এবং আমরা সরকার থেকে পর্যাপ্ত আমরা সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। তবে দীর্ঘদিনের সমস্যা কন্টিনিউ করলে অবশ্যই আমরা সমস্যা আমরা ফেস করতে হবে। বাংলাদেশের চেয়ে মিয়ানমারে এইডস রোগীর সংখ্যা কয়েক গুণ বেশি, আর রোহিঙ্গাদের মধ্যে অরক্ষিত যৌনাচারের প্রবণতা আরো বেশি। আর সে কারণেই বাংলাদেশে অনুপ্রবেশ করা এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে এইডস শনাক্ত হওয়ার বিষয়টিকে একেবারে উড়িয়ে দিতে পারছেন না বাংলাদেশের চিকিৎসকরা। বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের জন্য 6 কোটি ইউরো সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে
জার্মান সরকারের জরুরি ত্রাণ তহবিল থেকে এই সহযোগিতা দেয়া হবে। জার্মান সরকারের মুখপাত্র স্টেফান সাইভার্টের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যমে জানানো হয়, বার্লিনের এই সাহায্য বাংলাদেশের আশ্রয় নেওয়া 4 লাখেরও বেশি রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের জন্য জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের সহযোগিতায় জরুরি খাদ্য, চিকিৎসা ও মৌলিক চাহিদার জন্য ব্যয় করা হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে রোহিঙ্গা বিষয়ে উদ্বেগ জানিয়ে মন্ত্রী পর্যায়ের একটি বৈঠকে ডাকেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। বৈঠকে তুরস্ক ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতরা ছাড়াও উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি। রোহিঙ্গা বিষয়ে আমরা সবাইকে যে বিষয়ে একমত করতে চাইছি তা হলো হত্যা বন্ধ করতে হবে এবং সেই সাথে বন্ধ করতে হবে সন্ত্রাস। আমরা মিয়ানমারের সেনাপ্রধান দৌ সুকে শুধু সেনাবাহিনীর প্রধানই না, রোহিঙ্গা বিষয়েও ভূমিকা দেখতে চাই। দ্বিতীয়ত, মানবিক সাহায্য পৌঁছে দিতে হবে। আমরা দেখতে চাই রোহিঙ্গা জনগোষ্ঠীদের ফিরিয়ে নেওয়া হবে। আমার ধারণা প্রায় 1/3 রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে। এটা মোটেও সমর্থনযোগ্য নয়। এবারে অন্য প্রসঙ্গ। অস্থির চালের বাজার নিয়ে কিছুটা দেরিতে হলেও নড়েচড়ে বসেছে সরকার। দামের লাগাম টানতে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। পরিস্থিতি পর্যবেক্ষণ ও পরবর্তী করণীয় ঠিক করতে আজ চালকল মালিকদের সাথে বৈঠকে বসছেন বাণিজ্য, খাদ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে চালের বাজার নিয়ন্ত্রণহীন দামের লাগাম টানতে সরকারি সরবরাহ বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। আরো জানাচ্ছেন আফসার উদ্দিন। বাজারে চালের দাম যে হারে বেড়েছে তাতে নাভিশ্বাস অবস্থা নিম্ন আয়ের মানুষদের, কষ্টে মধ্যবিত্তরাও। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি গুদামে চাল না থাকায় ব্যবসায়ীরা একে সুযোগ হিসেবে নিয়েছেন। আর ব্যবসায়ীদের অনেকেই বলছেন সিন্ডিকেট এই মূল্য বৃদ্ধির প্রধান কারণ। এই স্পেকুলেশনটা হলো এখন বড় কারণ। অনেক যে আমাদের সরবরাহ ঘাটতি আছে বাজারের ভেতরে তা না। সরকারি পর্যায়ে হয়তো মজুদ কম, কিন্তু ব্যক্তি পর্যায়ে কিন্তু মোটামুটি সরবরাহ ভালো থাকবারই কথা। তাহলে যখন 28% ট্যাক্স ছিল তখন আমদানিকারকরা লাভ করতে পারছেন, তখনও চালের দাম কিন্তু বৃদ্ধি পায় নাই। কিন্তু এখন 26% রিমুভ হয়ে গেল, ট্যাক্স নাই মাত্র 2%, তারপরও কেন আমরা ইন্ডিয়ার চাল 50 টাকা কেজিতে বিক্রি করতে হবে? সমস্যার স্থায়ী সমাধানে অপেক্ষাকৃত ছোট মিল মালিকদের ব্যাংক সহায়তা দিয়ে চালের প্রতিযোগিতামূলক বাজার তৈরির পরামর্শ ব্যবসায়ীদের। 50,000 মতো লোক এখন বেকার হয়ে গেছে। এই যারা পুঁজি নিয়ে মার্কেটে নামছে তাদের জন্য, এই পুঁজিবদ্ধের জন্য, যারা অনেক টাকা ইনভেস্ট করে এখন রাইস মিল করছেন, তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা হাজার হাজার মেট্রিক টন ধান তারা বিভিন্ন জেলায় গোডাউন বানায় সেখানে মজুত করতেছেন। আর আমাদের মতো ছোট মিলেরা ধানও কিনতে পারতেছেন না, আর মার্কেটও আসতে পারতেছেন না, যার জন্য কম্পিটিশন নাই, যার জন্য সিন্ডিকেটের সৃষ্টি হয়েছে। আর চলমান সংকট মোকাবেলা এবং দাম নিয়ন্ত্রণে আমদানি সহ সরবরাহে খরচ বাড়ার গুজব নিরসনের তাগিদ বিশেষজ্ঞদের। যতক্ষণ না পর্যন্ত সরকারের মজুদ একটা সন্তোষজনক পর্যায়ে না যাবে, যতক্ষণ পর্যন্ত তার যে কার্যক্রমগুলো মাঠে আছে সেটা খুব দৃশ্যমানভাবে বড় ব্যাপ্তিতে না আসবে, ততক্ষণ পর্যন্ত বাজারে যেই একটা এক্সপেকটেশন আছে যে সামনের দিনে চালের একটা সংকট হতে পারে, এর জন্য দাম একটু বাড়তির দিকে থাকবে, এই এক্সপেকটেশনটা আমাদেরকে অবশ্যই নিচে নামিয়ে আনতে হবে। খোলা বাজারে সেদ্ধ ও আতপ চাল অঞ্চল ভেদে বিক্রির পরামর্শও তাদের। এদিকে চালের বাজার নিয়ন্ত্রণে সরকার খোলা বাজারে চাল বিক্রি শুরু করলেও তা খুব একটা কাজে আসছে না। ক্রেতাদের অভিযোগ, সেদ্ধ চালের পরিবর্তে অধিকাংশ স্থানে দেয়া হচ্ছে আতপ চাল, দামও আগের চেয়ে দ্বিগুণ। ফলে ক্রেতাদের আগ্রহ নেই এই চাল সংগ্রহে। শামসুজ্জামান শাহিন ও রাহাত খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঢাকা ও চট্টগ্রামের একদিন পর খুলনায় শুরু হয় খোলা বাজারে চাল বিক্রি। ডিলারদের টাকা পরিশোধে দেরি হওয়ায় বিভাগীয় শহরটিতে ওএমএস এর চাল বেচাকেনায় দেরি হয়। নগরীর 20টি স্থানে 20 জন ডিলার মাধ্যমে চলছে এই কার্যক্রম। খাদ্যবান্ধব এই কর্মসূচি বাজারের ঊর্ধ্বমুখিতা ঠেকাতে কাজ দেবে বলে আশাবাদী খাদ্য বিভাগ। চালের বাজার মূল্য স্থিতিশীল করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে 64টি জেলায় একযোগে খোলা বাজারে চাল বিক্রির কার্যক্রম গ্রহণ করেছেন। এরই অংশ হিসাবে খুলনা মহানগরীতে 20টা পয়েন্টে ওএমএস কার্যক্রম চলবে। বাজার ঘুরে দেখা যায় সিদ্ধ চালের পরিবর্তে আতপ চালের সরবরাহ বেশি, তাই খোলা বাজার থেকে চাল কেনায় আগ্রহ কম নিম্ন আয়ের মানুষের। একই অভিমত ব্যবসায়ীদেরও। সেদ্ধ চাল দিলে আমাদের জন্য ভালো, আমরা আতপ চাল খাই। আতপ চালের প্রতি আগ্রহ কম আছে,
সিদ্ধ চাল দিলে ভালো চলতো। বরিশালে খোলা বাজারে চাল বেচা কেনায় ক্রেতাদের তেমন সাড়া মেলেনি। সিদ্ধ চালের পরিবর্তে আতপ চালের সরবরাহ বেশি থাকায় ক্রেতারা চাল কিনছে কম। চালের পাশাপাশি আটা বেচার ঘোষণা থাকলেও সরবরাহ কম। এছাড়া সরকার ঘোষিত দামের সঙ্গে খোলা বাজার মিল না থাকায় ক্ষুব্ধ ক্রেতারা। না, এগুলো ভাতের জন্য খাই না, আমরা সিদ্ধ চাল খাই। যে জিনিসের অভ্যাস নাই সেটা চাপাই দিলে সেটা খাবে না। বরিশালে ওএমএস এর চাল বিক্রির অনুমতি পেয়েছেন 21 জন ডিলার। এর মধ্যে প্রতিদিন চাল বিক্রি করছেন 7 জন। সোমবার দুপুর পর্যন্ত চাল বিক্রি হয়েছে 220 কেজি। বাজারে এমন দুরবস্থায় হতাশ ব্যবসায়ীরা। আটা সরকার দেয় নাই, সে নিউ সার্কুলার দিয়েছে কিন্তু মূলত আটা দেয় নাই। এখন এটা অফিসের সিদ্ধান্ত ছাড়া কিছু করতে পারবো না। যেহেতু সরকার বলছে ডিলারদের সেই লাইসেন্স টিকিয়ে রাখার জন্যই মূলত এই চালটা উত্তোলন করা আর কি। আতপ চালের প্রতি ভোক্তাদের অনাগ্রহের বিষয়টি কর্তৃপক্ষকে জানাবে খাদ্য বিভাগের কর্মকর্তারা। মানুষে যদি না নেয় এটা বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঢাকায় যোগাযোগ করেছে, বলছে আপাতত তোমরা আতপ চাল দিয়ে শুরু করো, তারপরে যদি না চলে তখন আমরা পরবর্তী ব্যবস্থা নেব। অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে গত রবিবার থেকে খোলা বাজারে চাল ও আটা বিক্রি শুরু করে সরকার।